আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো যশ? বউকে ভাত কাপড় দিচ্ছ, তাকিয়ে আছো অন্যদিকে? কোথায়? এই তো আমার স্ত্রীর দিকে তাকিয়েই বলছি। রোহিণী, তোকে বিয়ে করে আমি ধন্য। নে ধর। নাও রোহিণী, এবার একটা প্রণাম ঠকো তো বরকে। কি বললো ঠাম্মা? শোনোনি বুঝি? দিদি ভাই, আজ কিন্তু পেন্নাম করতেই হবে, যে যাই বলুক। যশ, সবার সামনে বললি তো তুই আমাকে স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। আমিও সবার সামনে বলছি, আমি তোকে স্বামী হিসেবে পেয়ে ধন্য। ঈশ্বর চেয়েছিলেন তাই আমাদের বিয়েটা হয়েছে যশ। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই বিয়েটা হয়তো পসিবলই ছিল না। ঈশ্বর চেয়েছেন যে আমরা দুজনে একসঙ্গে নতুন জীবনে পথ চলা শুরু করি। ঠিক সেই কারণেই আমি চাই সারাটা জীবন যেন আমি আর তুই এভাবেই একসাথে পথ চলতে পারি। মৃত্যু মুহূর্ত পর্যন্ত দুজনে যেন এভাবেই একসাথে থাকতে পারি। রোহিণী, এবার প্রণামটা করো। এক সেকেন্ড। ফটোগ্রাফার দাদা, একটু এদিকে আসুন না প্লিজ। হ্যাঁ, প্রণাম করছি, এই ছবিটা একটু। এরকম একটা মুহূর্ত বলে কথা, ফুলকাকে ছবি না তুললে চলে? বলুন, দুজন আসুন। থ্যাংক ইউ। ঠিক। মহুয়া, পরাগকে একটা ফোন করো তো। ফোন করে বলে দাও যেমন তেমন একটা শাড়ি আনলেই হবে। না, তুমি বলো শাবনাম পরবে, ও বুঝে যাবে। ভাববেন না আন্টি, আমাকে শাড়িটা পরে দিলেও চলবে। আর এমনিতে তো আপনারা আমাকে এখানে থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন। আপনারা তো আমায় কতভাবে দান করছেন। ভাববেন না এই শাড়িটা আমি আপনাদের দান করলাম। জজদা আমাকে শাড়িটা ভুল করে দিয়েছিল। এখন শাড়িটা ঠিক জায়গায় গেছে। তোমার যশদার না কোনো সেন্সই নেই। ওই ব্যাপারগুলো একদম বুঝতে পারে না। ওর এই বোধটাই নেই যে একটা আনম্যারিড মেয়েকে এরকম লাল টুকটুকে একটা বেনারসি দিতে নেই। তাই জন্যই তো যে শাড়িটা বউকে দেওয়ার কথা সেটা বউকে না দিয়ে তোমাকে দিয়ে ফেলেছে। ও বৌদি, তুমি পরাগদাকে ফোন করে চলে আসতে বলো। আজকে আর শাড়িটারি কিনতে হবে না। আমি তো বলছি, আমার তো অনেক শাড়ি, বিয়েতে আমি কত শাড়ি পেয়েছি। সব শাড়ি কি আমি আর পরবো বলো? আমি নিশ্চয়ই শাবনামকে একটা শাড়ি দিয়ে দেবো। তুমি বলে দাও। বেশ, তাহলে রোহিণী আমি বরং ওকে ফিরেই আসতে বলি নাকি? কিছু মনে করো না তোমরা।
না মানে তোমরা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, অনেক আধুনিক, অনেক স্মার্ট। তবুও একটা কথা আমি তোমাদের না বলে থাকতে পারছি না। বলে ফেলো। কি বলো তো, ওই যে বলে না যে কিছু কিছু কথা মুখে না বললেও চলে, সেটা মনে রাখলেও চলে, জানো তো? কি হয়েছে? এটা কি হয়েছে? কাজটা সুষ্ঠুভাবে করা যায় তাতে। এই যে এত কিছু তোমরা বলছো না, মানে এগুলো তোমরা কাজেই তো করছো, মুখে আলাদা করে বলার কি দরকার বলতে পারো? হ্যাঁ, কি দরকার মুখে আলাদা করে বলার? এইভাবে একটা মেয়েকে দাঁড় করিয়ে সকলের সামনে হিউমিলিয়েট করছো। ওর কি লাগছে না লাগছে আমি জানি না, কিন্তু আমার ব্যাপারটা ভালো লাগছে না। ও বড় আন্টি তো ঠিকই বলেছে। ও ছোট আন্টি, তুমি কেন শুধু শুধু খারাপ ভাবছো গো? খারাপ ভেবো না। দেখো, এটা তো ঠিক, রোহিণীদি তো আর সব শাড়ি পরতে পারে না, আর আমাদের মতো মানুষের রোহিণীদির ফেলে দেওয়া জিনিসপত্রই যথেষ্ট। আর আমি মনে করি যে এইসবের মধ্যে বড় না হলে জীবনটাকে তো ঠিক করে বোঝাই যায় না। ও রোহিণীদি, তুমি দিও আমাকে, তোমার যত বাড়তি ফেলে দেওয়া জিনিসপত্র থাকে না, তুমি আমাকে সব দিও, বিশেষ করে আমি কিচ্ছু মনে করব না। আচ্ছা, আমাদের তো অনুষ্ঠানটা হয়ে গেছে, নেক্সট কি আছে আমাকে একটু বলো তো প্লিজ। দুপুরবেলা বউ ভাত দেবে, এখন কোথাও যাবে না। না না ফুলকাকি, যশ আমাদের কোথাও যাবে না নতুন বউকে ফেলে। শোনো যশ, এতদিন ছিল বিয়ের আগে, আর এখন হয়েছে বিয়ের পরে। সিঁদুর ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে সব ছেলের যে কি বদল হয় সেটা কিন্তু আমরা সবাই জানি যশ। কি হচ্ছে এটা? খুব খারাপ হচ্ছে কিন্তু। লজ্জা একেবারে লাল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, সেসব তো হলো, কিন্তু দুপুরবেলা যে বউ পাতে ভাত দেবে সেই ব্যবস্থা কি ঠাকুররা করেছে? আমাদের বাড়িতে কিন্তু নিয়ম আছে, যেসব খাবার খাবে সেসব খাবার সব বাড়ির মানুষরাই তৈরি করবে। না মা, ঠাকুররা করেনি ঠিকই, কিন্তু ঠাকুরের মতোই কেউ একজন করেছে। শবনম করেছে। অবশ্য আজকাল আমাদের বাড়িতে আর কাজের লোকের অভাব নেই। শবনম পুরোটাই নিজের হাতে করে, সব করে মা। আপনার খাবারটা অবশ্য আমি তুলে রেখেছি, আর বাকি যা যা সব শবনম করছে। এই তো এই এখন ভাত কাপড় দিল, তারপরে আবার বউ খেতে বসবে, বউ ভাত দেবে সকলের পাতে, সেটাও শবনমই করছে, তাই না শবনম? সেই সকাল 4টের থেকে মেয়েটা উঠে একা হাতে সব করছে মা।
অবশ্য করতে তো হবেই, এত কাজ ও একা হাতে 4টে না উঠলে হয়? শবনম, তোমার কি সব কাজ হয়ে গেছে? না, চাটনি আর পায়েস করা বাকি আছে। ও, এখনো বাকি আছে? তাহলে যাও সেটা করো গে। এখান থেকে যা পাওয়ার তা তো তুমি পেয়েই গেছো, যাও। বেশ হয়েছে। আমাকে শাস্তি দিলে তার 10 গুণ শাস্তি যে কিভাবে আমি তোমাকে ফেরত দিতে পারি আর কিভাবে দিচ্ছি তা তো তুমি বুঝতেই পারছো শবনম। সারা জীবন ধরে তোমাকে এইভাবে শাস্তি দিয়ে যাব, সারাটা জীবন ধরে। আমার কষ্টটা আমার কাছেই আড়াল থাকবে, কিন্তু তোমার কষ্টটা সকলের সামনে এভাবে বাঁচবে, সবাই জানবে। এটাই আমি চাই, এটাই আমি চাই। মুয়া, খাবার টাবারগুলো সব রেডি হয়েছে? হ্যাঁ না মানে ওই ফুলকাকি জায়গাটা তো ভালো করে পরিষ্কার করতে হবে। আর পূজার মাকে তো আমি খুঁজেই পাচ্ছি না কখন থেকে। জায়গাটা ভালো করে পরিষ্কার না করলে এখানে আসনগুলো পাতা হবে কি করে একবার বলো? 5 জন ব্রাহ্মণ খাবেন, বাড়ির লোকজনরা রয়েছে। তাছাড়া তোমরা তো সবাই বারণ করলে পাতে পাতে একটু ভাত দেওয়া হবে, প্যান্ডেলে না করতে। না না, প্যান্ডেলে কেন দেবে? এখানেই হয়ে যাবে, জায়গাটা একটু মুছে নিতে বল। আরে দিদিভাই, সকাল থেকে পূজার মাকে খুঁজে পাচ্ছি না। না পূজাকে খুঁজে পাচ্ছি, না পূজার মাকে খুঁজে পাচ্ছি। শোনো না দিদিভাই, আমি বলছি যে এই অনুষ্ঠানটা প্যান্ডেলে করে নিলেই তো হয়। না না মানে নতুন বউ ওখানে সবাইকে একসঙ্গেই তো খেতে দিতে পারবে, কি বলো তুমি? প্যান্ডেলে কি করে হবে সঙ্গীতা? আত্মীয় স্বজন সবাই খেতে বসেছে, প্রায় 100-150 জন লোক তো হবেই। তো এখানেই সেরে নিক, আমার প্যান্ডেলে যাওয়ার দরকারটা কি? অনুষ্ঠানটা সেরে নিতেই হলো। আরে কি হলো কি? হ্যাঁ, এবার তো পেটে গামছা বেঁধে থাকতে হবে। এত জোরে খিদে পেয়ে গেছে, তোমরা কিছু ব্যবস্থাই করোনি আর আমাদেরকে ডাকছো। আমি তখনই বললাম ও গিয়ে প্যান্ডেলের এক পাশ দিয়ে দিত, সবাইকে দিত না। না না ফুলকাকু, সেটা বড্ড খারাপ দেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি, বলো। হ্যাঁ, করতে তো হবেই। এই জায়গাটা ভালো করে মুছতে হবে। মুছবে তো? হ্যাঁ, তো কি হয়েছে? ভাইয়ের বিয়েতে আমি এত কাজ করতে পারছি আর সামান্য ঘরটুকু মুছে দিতে পারবো না? আর তা না হলে কি হবে বলো, এই বাইরে প্যান্ডেলে হেল্পাররা কাজ করছে, তাদের একজনকে এনে এখানে এই ঘরটা মুছিয়ে দিতে হবে, এই তো। এ কি, তোমরা কেউ এখনো রেডি হওনি, তাহলে আমাদেরকে ডাকলে কেন? আমি আবার ভাবলাম আমারই বুঝি লেট হলো। আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভাগ্যিস মহুয়াদি ডাকলো, তা না হলে ঘুমই ভাঙতো না। ঘুমোবে ঘুমোবে, সবে তো বিয়ে হলো, নতুন বিয়ে হয়েছে, এখন আবার কি ঘুম? বাদ দাও তো সব। কি সমস্যাটা কি হয়েছে? কিছুই না, প্যান্ডেলে 100-150 জন লোক আছে, সেখানে সকলকে কি করে দেবে? মানে কিছু লোককে দেবে, কিছু লোককে দেবে না, তা কি হয় নাকি? এই বলছিলাম অনুষ্ঠানটা এখানেই সেরে নিতে, জায়গাটা মোছার কাউকে পাওয়া যাচ্ছে। আন্টি, খাবারগুলো প্যান্ডেল থেকে এনেছি, এখানেই পরিবেশন করব তো। রাখি তাহলে খাবারগুলো টেবিলে? রাখো। একবারে তো হবে না, 3-4 বার গিয়ে তবে আনতে হবে।
আন্টি আমিই যাব 3-4 বার। আসলে ওরা সবাই খাবার দিতে ব্যস্ত। আমি বলেছি 10-12 জনের মতো খাবার তুলে রাখতে, হবে তো? শবনম, এই খাবারগুলো নিয়ে চলে এসেছি। কেন? তুমি কেন আনতে গেলে? আমি তো এক্ষুনি যাচ্ছিলাম। তোমার শরীরটা খারাপ, তার মধ্যে জ্বরটা এখনো কমেনি। তুমি বারবার যাচ্ছো আসছো। তোমার মনে নেই কালকে তোমার মাথা ঘুরে গেছিল? আর একটু তোমায় হেল্প করলাম। স্ট্রেঞ্জ, কি ব্যাপার রাহুলদা? আজকাল দেখছি শবনমের সব আপডেট তোমার কাছেই থাকছে। এদিকে সকাল থেকে কিন্তু আমাদের ঘরে একবারও এলে না। তোরা নিউলি ম্যারেড কাপেল, তাই তোদের ঘরে গিয়ে আর ডিস্টার্ব করিনি। প্যান্ডেলই ছিলাম, অনেক কাজ ছিল, তদারকি করছিলাম। আর ওর শরীর খারাপের খবর হ্যাঁ রেখেছি, কারণ আমি তো একজন ডাক্তার। তোদের মতো অত ভালো ডাক্তার নয়, কিন্তু পাশ করা ডাক্তার। তাই ওর খবর আমাকে রাখতেই হয়েছে, যেহেতু আমার পেশেন্ট, তার আপডেট তো আমায় রাখতে হবে, না রাখলে তো অপরাধী মনে হয় না। রাহুলদা তুমি যাও, আমি দিকটা সামলে নেব। আমি বাকি খাবারগুলো নিয়ে আসছি। দূর বাবা, সবই তো বুঝলাম, জায়গাটা মোছা হচ্ছে না বলে আসন পাততে পারছি না। পূজার মা আসেনি তো আরেকজন তো আছে মা। তোমার বাড়িতে তো একজন কাজের লোক নয় যে এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছে, তাকে বলো না ঘরটা মুছে দিতে। সবসময় শরীর খারাপের অজুহাত দিয়ে কাজ অফ দিলে তো হবে না। যশ, কার কথা বলছিস তুই? কার কথা আবার? শবনমের কথা, তাই না যশ? না না, ও যদি জ্বর হয়ে থাকে তাহলে শুধু শুধু জল ঘাটবে কেন? কি দরকার জল ঘাটার? আমি পারবো আঙ্কেল। আমাকে বলুন কোন জায়গাটা মুছে দিতে হবে, আমি মুছে দিচ্ছি। এখানে সবাই খাবে, জায়গাটা পরিষ্কার করতে হবে, নাহলে আসন পাতা যাচ্ছে না। আমি এক্ষুনি দিচ্ছি। এই শোনো শাবরাম, এই জামাটা পরে মুছবে? জামাটা নোংরা হয়ে যাবে তো। কিচ্ছু হবে না, জামা নোংরা হয়ে গেলে আমি কেচে দেবো। তুমি চিন্তা করো না রোহিণী দি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। ঠিক আছে শবনম, তুমি একদিক দিয়ে মোছো আর আমি আরেক দিক দিয়ে আসনটা পেতে দিচ্ছি। কাকিমণি, তোমরা তো সকাল থেকে অনেক কাজ করলে, বরং তোমরা এখন একটু রেস্ট নাও। ও তো সকাল থেকে অনেকবার, একবার প্যান্ডেলে যাচ্ছে, একবার ঘরে আসছে। ওকে তো কেউ জোর করেনি এটা করার জন্য। ও নিজে থেকে একবার প্যান্ডেলে যাচ্ছে, একবার ঘরে আসছে। তেমন কিছু শরীর খারাপ নেই, না হলে এটাও করতে পারতো না। আমার মনে হয় রাহুল দারা ওখানে আছে তো, তাই ওদের সাথে গল্প করতে, আড্ডা মারতে বেশ ভালোই লাগছে। অথবা হয়তো পরীক্ষার পড়া বোঝার জন্য যাচ্ছে, তাই না শবনম? এনিওয়েজ, আমার মনে হয় এখন প্যান্ডেলে যাওয়া ছেড়ে আমার মনে হয় তুমি এখানে একটু কনসেন্ট্রেট করো প্লিজ। আমি প্যান্ডেলে পড়া বুঝতেও যাইনি আর গল্প করতেও যাইনি রাহুলদার সাথে।
আমার এতটুকু সেন্স আছে যে ওটা গল্প করা কিংবা পড়া বোঝার জায়গা নয়। আর আমার যদি রাহুলদের সাথে গল্প করারই থাকে না, আমি কলেজে গিয়েই গল্প করব। আন্টি আমাকে পাঠিয়েছিল প্যান্ডেলে খাবার আনতে, তা নাহলে আমি তো এখানেই ছিলাম। সকাল থেকে ঘরে সব বাসনই মেজেছি আমি। এটা কেমন কথা? তুমি সকাল থেকে বাসনই মেজে গেছো?